বিনয়, মায়াঙ্ক, মায়া আর সাক্ষী নিজেদের গাড়ি করে মায়ের বাড়িতে যাচ্ছিল। ওরা সবাই একই কলেজে পড়তো আর ওদের হস্টেলও কাছাকাছিই ছিল। সেই সময় স্মার্টফোন ছিল না, তাই মানুষ গুগল ম্যাপের বদলে পেপার ম্যাপ ব্যবহার করত। আরে আমি তো খুবই উত্তেজিত, 4 বছর পরে দিদার সাথে দেখা হবে। আমরাও খুব এক্সাইটেড হয়ে আছি, তাই না মায়াঙ্ক? হ্যাঁ রে, আমি তো জীবনে প্রথমবার গ্রামে যাচ্ছি। তোমরা সবাই উত্তেজনায় ভুলে যেও না কোনটা ঠিক রাস্তা। সেটা তো একমাত্র মায়াই বলতে পারবে, কারণ ওর ভূগোলের উপরে ভরসা করে আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছি। এই কথা শুনে মায়া ব্যাগ থেকে ম্যাপটা বের করলো আর দেখে বলল, আরে এখানে আমরা ম্যাপটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। ও ম্যাডাম, এই কথা বলিস না যে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। তাছাড়া খুব খিদেও পেয়েছে আমাদের। একদম ঠিক বলেছিস রে ভাই, আর কিছুক্ষণের মধ্যে যদি খাবার না পাই তাহলে আমি তো অজ্ঞান হয়ে যাব রে। মায়া ম্যাপটা বোঝার চেষ্টা করছিল, তখনই হঠাৎ মায়াঙ্ক ব্রেক কষে দিল। সামনে দেখেই সবাই চমকে গেল। ওরা দেখলো আগে যাওয়ার কোনো রাস্তাই নেই, রাস্তা সেখানেই শেষ হয়ে গেছে। আর তারপর থেকে পথ গাড়ি চালিয়ে যাওয়া নয়, পায়ে হেঁটে যেতে হবে। গন্ডগোল করে ফেলেছিস তো, এবার বল কি করবি? আমি কি করে জানবো যে সামনে রাস্তা নেই? তোর কাছে ম্যাপ ছিল, আগে দেখা উচিত ছিল। এবার এটা বল দেখি আশেপাশে কোনো গ্রাম বা হাইওয়ে আছে কি? মায়া ম্যাপ দেখে বলল, ম্যাপের হিসেব মতো আমাদের 300 কিলোমিটার পেছনের দিকে যেতে হবে। তখনই ওরা কোথাও থেকে ঘন্টার আওয়াজ শুনতে পেল। শুনতে পাচ্ছিস? এর মানে এখানে আশেপাশে কোনো না কোনো মন্দির অবশ্যই আছে। হতে পারে সেখানে আমরা কিছু খাবারের ব্যবস্থা হয়ে যেতে পারে। তখন বিনয় গাড়ি থেকে নেমে গেল। এবার তোরা কি আমার সাথে যাবি নাকি আমি একাই চলে যাব? হ্যাঁ, খিদে তো সবারই পেয়েছে, চল গিয়ে দেখি কোথা থেকে শব্দ আসছে। বাকি 3 জনও গাড়ি থেকে নেমে পড়লো আর যেদিক থেকে আওয়াজ আসছিল সেই কাঁচা রাস্তা ধরে এগিয়ে যেতে শুরু করলো। কিছুক্ষণ হাঁটার পরেও তারা একটা গ্রাম দেখতে পেল, কিন্তু ওখানকার বাড়িগুলো খুবই পুরনো দিনের ছিল। এ তো আগেকার দিনের ঘরবাড়ি বলে মনে হচ্ছে। এত ছোট ছোট ঘর এখানে। আরে আমাদের বাড়ি ঘরের সাথে কি দরকার আছে? হয় ওই মন্দিরটা নয় তো, না হলে ধাবা পেয়ে গেলেই হলো। কিছুটা পথ যাওয়ার পর ওরা একটা ধাবা দেখতে পেল। সেটাও খুব পুরনো দিনের মনে হচ্ছিল। শুধু একটা টেবিল ছিল, সেটার ওপর খালি প্লেট রাখা ছিল আর 4টে চেয়ার ছিল। ওরা সেখানে গিয়ে দাঁড়ালো। এ কি অবাক কাণ্ড! এখন ধাবা পাওয়া গেল, কিন্তু সেখানে কোনো লোককে দেখতে পাওয়া যাচ্ছে না। কেউ আছেন? এই ধাবাতে কেউ আছেন নাকি? এই কথা বলে ওরা এদিক ওদিক খুঁজতে শুরু করে। বলো কি চাই? ওরা দেখলো একজন মাঝবয়সী লোক ধাবাতে দাঁড়িয়ে আছে, যাকে দেখে ওরা চমকে উঠল। আপনি এখানে কখন এলেন? 1 মিনিট আগেও তো এখানে কেউই ছিল না। আমরা আপনাকে আসতেও দেখলাম না। এই কথাই সে রেগে গেল। না থাকলে কি আমি আকাশ থেকে পড়েছি? তোমাদের মনে হয় চোখ খারাপ হয়ে গেছে। তোরা তর্ক করছিস কেন? এই কথা বলে সাক্ষী বলে, কাকা আমাদের খুব খিদে পেয়েছে, আপনার কাছে কিছু খাবার পাওয়া যাবে? যা চাইবে তাই পাওয়া যাবে, বলো কি বানাবো? যদি তাই হয় কাকা, চিকেন নিয়ে আসুন, খুব ভালো লাগবে খেতে। শুনে লোকটা চিৎকার করে বলল, সেবকরাম, সবার জন্য মুরগি নিয়ে এসো। তখন ওরা দেখলো ধাবার পেছন দিকে একটা ঝুপড়ি থেকে একটা ল্যাংড়া লোক ছুটে ছুটে আসছে। তার হাতে 2টো ডিশ ছিল। আরে বাহ, এত তাড়াতাড়ি রেডি হয়ে গেল। 4 বন্ধু মিলে চেয়ারে বসে পড়লো। তাড়াতাড়ি দে দে, খুব খিদে পেয়েছে। মায়াঙ্ক যখন ঢাকনা সরিয়ে চামচ দিয়ে খাবার তুলতে লাগলো, তখন একটা কাটা মানুষের হাত বেরিয়ে এলো। সেটা দেখে 4 জন ভয় পেয়ে গেল। চিৎকার করে ওরা দাঁড়িয়ে পড়লো। খাও খাও বাচ্চারা। কি হলো, ভয় পেয়ে গেলে কেন? কথা বলতে বলতে ওই 2 জন লোক ওদের দিকে তাকিয়েছিল আর ওদের চেহারা ভয়ানক হয়ে গেল। চোখ দুটো লাল হয়ে চকচক করতে শুরু করলো। এসব দেখে ওরা 4 জন আবার চিৎকার করে সেখান থেকে দৌড়ে পালালো। দৌড়তে গিয়ে বিনয়ের পা একটা গর্তে পড়ে গিয়ে মচকে গেল, পড়ে গেল। আরে দাঁড়াও, আরে দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বিনয় চিৎকার করে দাঁড়াতে বলে, কিন্তু ওরা সবাই এতটাই ভয় পেয়েছিল যে ওরা বিনয়ের দিকে খেয়াল না করে এগিয়ে গেল। অনেকক্ষণ ধরে বিনয় নিজের পা ধরে সেখানেই বসে রইল। তারপর ধীরে ধীরে হাঁটতে শুরু করে। সে দেখতে পেল সামনে একটা টিলার উপরে একজন বাবা বসে আছেন। বাবা, বাবা আমাকে সাহায্য করুন বাবা। বিনয়ের আওয়াজ শুনে বাবা চোখ খুললেন। বলো কে তুমি, আর এখানে কি করে এলে? বাবা, আমি বন্ধুদের সাথে এখানে খাবারের খোঁজে এসেছিলাম, কিন্তু আমরা যে ধাবাতে গিয়েছিলাম সেখানে আমাদের মানুষের মাংস খেতে দেওয়া হয়েছিল। তোমরা যে ধাবাতে গিয়েছিলে সেখানে 2টো বাজে আত্মা বাস করে। তোমরা সেখান থেকে বেঁচে এলে কি করে? আমরা ওখান থেকে পালিয়ে এসেছি বাবা।
কিন্তু আমি আর আমার বন্ধুদের থেকে পেছনে আছি। ওদের সাথে কিভাবে দেখা হবে? এই পুরো গ্রামটা বহু বছর ধরে খালি পড়ে আছে, তাই এখানে একসাথে অনেক খারাপ আত্মা বাস করে থাকে। যদি তুমি ওদের থেকে বাঁচতে চাও তাহলে আমি তোমাকে এই তাবিজটা দিচ্ছি। এটাকে তুমি গলায় পরে নাও, তারপরেই তোমার বন্ধুদের খোঁজার চেষ্টা করে থাকবে। দিন বাবা, আপনি নিজের হাতে পরিয়ে দিন। না না, এটা তুমি নিজের হাতেই পড়তে পারবে। এই কথা বলে বিনয়ের দিকে তিনি একটা থালা এগিয়ে দিলেন। সেটার মধ্যে তাবিজ আর সিঁদুর রাখা ছিল। বিনয় তাড়াতাড়ি তাবিজটা নিয়ে গলায় পরে নিল। আহ আহ, বাবা, এটা তো জ্বলছে। তাবিজটা বিনয়ের গলায় পড়ার পরই জ্বলতে শুরু করে। তারপর নিজে নিজেই গলায় টাইট হয়ে যাচ্ছিল। বাবা সেটা দেখে ভয়ানক ভঙ্গিতে হাসতে শুরু করে দিল। কিছুক্ষণের মধ্যেই তাবিজটা খুব টাইট হয়ে যায়। এইভাবে গলায় ফাঁস লেগে বিনয় মরে গেল। এরপর তিনজন ক্লান্ত হয়ে একটা ঝুপড়ির সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল। আরে, বিনয় কোথায় গেল? বিনয় তো আমাদের পেছনেই ছিল, কোথায় রয়ে গেল? তোরা তো ওর দিকে খেয়ালই করিসনি। এবার কোথায় খুঁজবো ওদের? আমি রাত হওয়ার আগে এখান থেকে চলে যেতে চাই। ও আমাদের বন্ধু, আমরা ওকে না খুঁজে এখান থেকে যাব না। ওরা সবাই আবার একটা ঘন্টার আওয়াজ শুনতে পেল। এই ঘন্টার শব্দ মন্দিরের ঘন্টার শব্দের মতো লাগছে। তখনই মায়াঙ্কের একটা ঝুপড়ির দিকে চোখ পড়ল, যেখানে বিনয়কে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। বিনয়! সে নাম ধরে ডাকায় মায়া আর সাক্ষীও বিনয়কে দেখতে পেল। তিনজনে দৌড়ে বিনয়ের কাছে গেল। বিনয়, তুমি ঠিক আছো তো? কোথায় ছিলে তুমি? বিনয়ের চেহারায় কোনো ভাবলেশ ছিল না। বিনয় ধীরে ধীরে একটা ঝুপড়ির দিকে এগিয়ে গেল। বিনয়, তুই কোথায় যাচ্ছিস? তিনজনেই কথা বলতে বলতে বিনয়ের সাথে হাঁটছিল, কিন্তু বিনয় কোনো উত্তর দিচ্ছিল না। সে ঝুপড়িটার ভেতরে চলে গেল। সেটা দেখে তিনজনই ঝুপড়ির বাইরে দাঁড়িয়ে পড়ল। কি হলো ওর? ওই ঝুপড়ির ভেতরে কেন গেল? ওদের সাহস হলো না যে ওরাও ভেতরে গিয়ে দেখে, কিন্তু মায়াক বলল, আমি এখনই ওকে বাইরে নিয়ে আসছি। মায়া আর সাক্ষী ওকে আটকাচ্ছিল, কিন্তু মায়াঙ্ক তাও ভেতরে গেল। বিনয়, তুই এখানে কি করছিস? যখন কথা বলছিল তখনই বিনয় রূপ বদলে সাধুর রূপ ধারণ করলো, যে আসল বিনয়কে মেরে ফেলেছিল। এটা দেখে মায়াঙ্ক পালানোর চেষ্টা করলো, কিন্তু ঝুপড়ির দরজা নিজেই বন্ধ হয়ে যায়। সেই বাবা ভয়ঙ্করভাবে হেসে মায়াঙ্কের গলা টিপে ধরল। বাইরে দাঁড়ানো মায়া আর সাক্ষী চিৎকার শুনতে পেয়ে খুব ভয় পেয়ে গেল। যখনই দরজা খুলে গেল, ওরা দেখলো মায়াঙ্ক মরে গেছে, আর সামনেই ভয়ানক সেই বাবা দাঁড়িয়ে আছে। ওরা জোরে চিৎকার করে ওঠে আর সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। রাস্তায় তখনও ওরা সেই ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছিল। ওরা ভয় পেয়ে সেদিকেই এগিয়ে যাচ্ছিল। যখন ওদের দম ফুরিয়ে আসছিল, তখনই ওরা সামনে মন্দির দেখতে পেল, যার ঘন্টার আওয়াজ ওরা এতক্ষণ শুনতে পাচ্ছিল। দুজনে মন্দিরে ঢুকেই ধারাম করে মন্দিরের ভেতরে পড়ে গেল। কিছুক্ষণ পরে যখন ওদের জ্ঞান ফিরে এলো, তখন ওরা দেখলো সামনেই একজন পণ্ডিত বসে আছেন। মেয়েরা, আমি সব জানি যে তোমরা ওই ভূতের আস্তানা থেকে এসেছো, যেখানে খারাপ আত্মারা বাস করে। আমি তোমাদের এই ভস্য দিচ্ছি, এটা মাথায় লাগিয়ে সোজা উত্তর দিকে রওনা হয়ে যাও। কিন্তু পণ্ডিত মশাই, আমাদের বন্ধুদের কি হবে? ওরা আর বেঁচে নেই, এতক্ষণে ওই আত্মারা ওদের মেরে ফেলে দিয়েছে। এই কথা শুনে মায়ার সাক্ষীর চোখে জল এলো। তারপর পণ্ডিত ওই দুজনের মাথায় ভস্য লাগিয়ে দিলেন, যাতে বাজে আত্মারা ওদের ওপর হামলা না করতে পারে। তারপর ওরা দুজনে উত্তর দিকে রওনা দিল। অনেকক্ষণ হাঁটার পর ওরা সেই রাস্তা দেখতে পেল যেখানে ওদের গাড়ি দাঁড় করানো ছিল। সঠিক পথ খুঁজে পেয়ে ওরা ভগবানকে ধন্যবাদ দিয়ে গাড়িতে বসে শহরের দিকে রওনা দিল।